أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সাপ্তাহিক নির্ধারিত প্রতি বুধবার প্রশ্ন উত্তর পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা এই মুহূর্তে দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। পরবর্তীতে যারা এই প্রশ্ন উত্তর পর্ব দেখবেন তাদেরকে অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। মোহাম্মদ আশরাফুল ইসলাম সাহেব দেখতেছেন নওগাঁ থেকে, মোহাম্মদ আপন সাহেব দেখতেছেন গাজীপুর থেকে। হটাও আশরাফ বাঁচাও ডেস্টিনি, আপন ভাই বলছেন। যাক, ইতিমধ্যে আপনারা অবশ্যই জানেন আমি মোহাম্মদ ইউনুস মিয়া, আয়কর আইনজীবী ও কোম্পানি আইন উপদেষ্টা, পুরানা পল্টন, ঢাকা থেকে বলছিলাম। পাশাপাশি আমি 2001 সাল থেকে ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে জড়িত। ব্যক্তিগতভাবে আমি সাইট সেন্টারে পিএইচডি, বর্তমানে লিগেল টিমে কাজ করতেছি এবং পিএইচডি ফোরামের আইন বিষয়ক উপকমিটিতে আছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে আপনারা অবশ্যই জানেন আমি প্রতি মঙ্গলবার 1 ঘন্টা লাইভ করে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, জহিরুল ইসলাম ভাই বৈশাখী টিভির বোর্ড গঠন বিষয়ে বলেন। হ্যাঁ, বৈশাখী টিভি আজকে সকাল থেকে আব্দুল লতিফ ভাই দেখতেছেন, আমানুল্লাহ ভাই দেখতেছেন গাজীপুর থেকে, ধন্যবাদ। বৈশাখী টিভির বোর্ড, এই কোশ্চেনটা দিয়ে আজকে শুরু করব। আজকে সকালবেলায় আমার ঘুম ভেঙেছে, এক ভাই আমাকে ফোন করছিল, ফেসবুকে নাকি পোস্ট আসছে, আলহামদুলিল্লাহ বৈশাখী টেলিভিশনের বোর্ড গঠন হয়েছে। শুনে তো আমি মহা খুশি। আরো অনেকগুলা সংবাদ আসছে যে নতুন বোর্ড গঠন হয়েছে। ওই বোর্ডের মধ্যে আমাদের ডেস্টিনি 173 2022 এই বোর্ডের 3 জনের নাম আসছে: জাকির হোসেন কিসলু সাহেব, কামরুল ইসলাম তুহিন সাহেব, সাইফুল আলম রতন সাহেব। এই 3 জনের সমন্বয়ে বোর্ড গঠন হয়েছে। কিন্তু আমি যতদূর জানি বোর্ড তো 10 সদস্য বিশিষ্ট হওয়ার কথা। এখন যারা এই পোস্টটা দিছে তারা বাকি 7 জনের নাম কেন দিল না? আমি আইন পেশা থাকার আমি যতদূর জানি এখানে বোর্ড হওয়ার কথা 10 জন, তাহলে আমরা 3 জনের নাম জানি কেন ভাইয়া? দর্শক মন্ডলী যারা প্রশ্ন করতেছেন, এখানে তো নাম আসার কথা 10 জনের, তাইলে 3 জনের নাম আসছে। বাকি পরগাছা, পরখাউয়া, অন্যের সম্পদ লুণ্ঠনকারী, 45 লক্ষ ডিস্ট্রিবিউটরদের সম্পদ খাওয়ার ষড়যন্ত্রকারী দালাল চক্র, বাকি 7 জনের নাম কেন দিল না? আনোয়ার হোসেন ভাই দেখতেছেন, নুরনবী সরকার ভাই দেখতেছেন। যাক, আমি এই কোশ্চেনটার উত্তর দেওয়া পর্যন্ত আর কারো নাম নিতে পারতেছি না বললে আন্তরিকভাবে দুঃখিত, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। নুরনবী সরকার ভাই দিনাজপুর থেকে দেখতেছেন, আব্দুল হান্নান মামুন ভাই চট্টগ্রাম থেকে দেখতেছেন, অনেক সিনিয়র পিএইচডি। মোক্তার হোসেন ভাই দেখতেছেন। তো এই প্রশ্নটা উত্তর দিতে গিয়া হয়তো 10-15 মিনিট আর কারো নাম ধরতে পারবো না। তো এখন আমি যতদূর জানি
এখানে বোর্ডে তো 10 জনের নাম আসার কথা, কিন্তু তাইলে পোস্টের মধ্যে খালি 3 জনের নাম আসে কেন? আবার আজকে বেশ কিছু ফেসবুক পোস্টে দেখলাম বৈশাখীর টিভি সহ ছবি দিছে, যেটার মধ্যে শাহজাদা আল মাহমুদ ভাইয়ের ছবি আছে। তো শাহজাদা আল মাহমুদ ভাই, প্রশ্ন করলাম কই? পরে আমিও সকাল থেকে 10-15টা ফোন পাইছি। সকালে যদি আমার জজ কোর্টে মামলা ছিল, তো সকাল থেকে 10-15টা ফোন পাই, আমি নিজেও কনফিউজড হয়ে গেছি। চিন্তা করলাম আচ্ছা বৈশাখীর বোর্ড গঠন হয়েছে, ফুল টুল কিনে একদম ডাইরেক্ট বৈশাখীতে চলে গেছি। যাইয়া বোর্ডের কাউকে পাই নাই, বৈশাখীতে চলে গেছি ফুল কিনে, যে নতুন বোর্ড মেম্বারদেরকে ফুলের শুভেচ্ছা দেব। কিন্তু আপনাদের সদা অবগতির জন্য বলতেছিলাম, বৈশাখীতে যাই বোর্ডের কাউকেই পাই না। আমার টাকাটাও লস হইল, ফুলের টাকাটাও লস হইল। অবশ্য আমি বৈশাখীতে থাকা অবস্থায় সাবিনা ইয়াসমিন ম্যাডাম দেখতেছেন, সাদাত হোসেন ভাই দেখতেছেন, এবি কাইম সাহেব দেখতেছেন। হ্যাঁ, আপন ভাই যেটা বলছেন 7 জন হয়তো ওর বাপ লাগে, হ্যাঁ এই কথাটা আপন ভাই ঠিক মতো বলছেন। 7 জন শুধু বাপ না, এই 7 জনের নামও আপনারা জানবেন। অর্থাৎ 2022 সালে যখন আমাদের ডেস্টিনি 2000 বোর্ড গঠন হয়, ইতিমধ্যে আমি আপনাদেরকে আগে বলছিলাম এই যে আজকে 173 2022 নিয়ে সবাই লাফালাফি, এটা কিন্তু বৈশাখী চ্যানেল থেকে আসছিল। অর্থাৎ মূলত 2021 সালে, কত সালে? 2021 সালে। ইতিমধ্যে আমি অন্য লাইভ অনুষ্ঠানেও বলছিলাম, লিমিটেড কোম্পানি আনোয়ার হোসেন ভাই বৈশাখী টিভির বোর্ড গঠন কিসে বলেন? হ্যাঁ আনোয়ার ভাই, ওইটাই বলতেছি। ইমন হুমায়রা দেখতেছেন, ধন্যবাদ আপনাকে ম্যাম। ইমন হুমায়রা ম্যাডাম দেখতেছেন, ধন্যবাদ আপনাকে। তো বৈশাখী নিয়ে বলতেছিলাম আনোয়ার ভাই। তো মূলত লিমিটেড কোম্পানি, এই যে ব্যাংক, বিমা, ইতিমধ্যে আরেকটা অনুষ্ঠানে বলছিলাম লিমিটেড আবার 2 প্রকার, পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেড। ওই যে এখন দেখবেন যে সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, এদের পিছনে লেখা আছে ইসলামী ব্যাংক পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি। পিএলসি, ফিতে পাবলিক, এলতে লিমিটেড, সিতে কোম্পানি। অর্থাৎ এরা পাবলিক লিমিটেড কোম্পানি, এরা শেয়ার মার্কেটে যায় লিস্টেড হই, সর্বসাধারণের কাছে শেয়ার বিক্রি করতে পারে। আর প্রাইভেট শুধু লিমিটেড হলো মিনিমাম মালিক পক্ষ থাকে 2 জন, সর্বোচ্চ হলো 50 জন। এটা হলো পাবলিক লিমিটেড, এই প্রাইভেট লিমিটেড। তার মানে বর্তমানে সরকারি যে কয়েক বছর আগে আগে শুধু লিমিটেড লিখলো, পাবলিক লিমিটেডও লিমিটেড লিখতো, প্রাইভেট লিমিটেডও লিমিটেড লিখতো। তাতে শুধু নাম দেখে বোঝা যাইতো না কে পাবলিক কে প্রাইভেট। এই তো গত কত 2 বছর নাকি 1 বছর আগে আমি প্রজ্ঞাপনটা অ্যাকুরেট দেখলে আমার কম্পিউটারে সেভ করা আছে, দেখলে বুঝবো। সরকার সিদ্ধান্ত নিল, আরজেএসসি সিদ্ধান্ত নিল না আমরা এই লিমিটেডকে ভাগ করি। তখন যারা পাবলিক তাদের নামের শেষে দিল পিএলসি, আর যারা শুধু লিমিটেড তারা মানে প্রাইভেট। তার মানে বর্তমানে লিমিটেড মানে প্রাইভেট লিমিটেড। অর্থাৎ লিমিটেড দেখলে আপনি বুঝবেন এই কোম্পানি মালিক মিনিমাম 2 জন, ম্যাক্সিমাম 50 জন, ডাইরেক্টর আর শেয়ার হোল্ডার। তো বৈশাখী মিডিয়া লিমিটেড, এটা একটা লিমিটেড কোম্পানি। এবার সরকারি একটা আইন আছে, অর্থাৎ লিমিটেড কোম্পানি প্রতি বছর একবার চার্টার অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ চার্টার অ্যাকাউন্টেন্ট দিয়া, চার্টার অ্যাকাউন্টেন্ট পান দিয়া তার আয় ব্যয়ের অডিট মিলাইতে হয়, এবং এই কাজটা প্রতি বছর একবার করতে হয়। এবং এখানে হিসাবটা শুরু হয় জুলাইয়ের 1 তারিখ থেকে, পরবর্তী বছর জুনের 30 তারিখ। মনে করেন যে লিমিটেড কোম্পানিগুলো আছে, যেমন এখন 25 সাল, এখন আমি নভেম্বরে বসে আছি, ধরেন এখন এই একটা লিমিটেড কোম্পানি এই বছর, এই গত জুলাই থেকে
এই নভেম্বর বাদ দিয়ে আগামী ধরেন 26 সালের 30শে জুন পর্যন্ত যে লেনদেন হবে 26 সালের জুলাই থেকে তারা এটা অডিট শুরু করবে এবং অডিট কমপ্লিট করে অডিট ডিভিসি অনলাইন করে এই অডিট রিপোর্টের উপর ভিত্তি করে দুইটা জায়গায় লিমিটেড কোম্পানিকে রিটার্ন সাবমিট করতে হয়। এক হলো আরজেএসসি, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্ম। ওখানে এটা হলো আপনারা ফর্ম 12 ফর্ম 10 এগুলা বুঝবেন, অর্থাৎ সর্বশেষ অনুমোদিত মূলধন কত, পরিশোধিত মূলধন কত, ডিরেক্টর কার্কির পোস্ট সব কিছু, এটাকে বলা হয় রিটার্ন সাবমিট, আরজেএসসি রিটার্ন সাবমিট, অর্থাৎ কোম্পানি আপডেট সর্বশেষ অবস্থা সহ অডিট রিপোর্ট সহ আরজেএসসি রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্ম, অর্থাৎ সরকারি সংস্থা যেখান থেকে লিমিটেড কোম্পানিগুলো কন্ট্রোল করা হয়, ওখানে এটা বছরে একবার জমা দিতে হয়। এবং ওই অডিট রিপোর্ট অনুযায়ী এনবিআর ওই কোম্পানির আয় ব্যয়ের উপর একটা ট্যাক্স সার্টিফিকেট থাকে, টিন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকে কোম্পানির। তো কোম্পানির আয় ব্যয়ের উপর ওই অডিট রিপোর্ট অনুযায়ী, অর্থাৎ অডিট রিপোর্টে আয় ব্যয় দেখানোর পরে যে ইনকামটা থাকে ওই ইনকামের উপর সরকারকে একটা ট্যাক্স দিতে হয়। এই অডিট রিপোর্ট অনুযায়ী এনবিআরে আবার ট্যাক্স ফাইল সাবমিট করতে হয়, রিটার্ন সাবমিট করতে হয়। এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, অর্থাৎ যেটা মূলত বাংলাদেশ সরকারের ব্যাড ট্যাক্স সংক্রান্ত বিষয়গুলো কন্ট্রোল করে। এই অর্গানাইজেশনের প্রতিষ্ঠানের নাম হলো এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। তাহলে এই এনবিআর এর ওই কোম্পানির নির্ধারিত একটা জোন থাকে, ট্যাক্সের জোন, নির্ধারিত একটা সার্কেল থাকে ওই কোম্পানির নামের অক্ষর দিয়া, যেমন বৈশাখী মিডিয়া লিমিটেড বি দিয়া, কোনো কোম্পানি এ বি সি ডি ই এফ জি এস, এভাবে ইংরাজি 26টা বর্ণ আছে। এই 26টা বর্ণ দিয়া যেই কোম্পানির নাম যেই অক্ষর দিয়ে শুরু হয় ওই অক্ষর অনুযায়ী সরকারের একটা ট্যাক্স অফিসের জুরিডিকশন থাকে, ওই নির্ধারিত অফিসে ট্যাক্স অফিসে রিটার্ন সাবমিট করতে। যেমন এই যে মামলাগুলো ধরেন জায়গা জমির মামলা, 64 জেলায় 64টা কোর্ট আছে। আপনার যেমন মনে করেন আমার বাড়ি হলো লক্ষ্মীপুর জেলা সদর থানায়, এখন লক্ষ্মীপুরের যদি কোনো মামলা মোকদ্দমা জায়গা জমি নিয়ে থাকে আমাকে লক্ষ্মীপুর কোর্টে সাবমিট করতে হবে। আবার ঢাকায় জায়গা জমি হলে ঢাকায় সাবমিট করতে হবে। আবার ক্রিমিনাল ম্যাটার যেই থানার অধীনে ঘটনাটা ঘটছে ওই থানার আন্ডারে একটা কোর্ট আছে বা থানায় মামলা করতে, যাক এগুলা অন্যদিকে যাইলে অনেক লম্বা হয়ে যাবে। তো এই লিমিটেড কোম্পানিগুলো বছর বছর একবার অডিট মিলাই রিটার্ন সাবমিট করতে হয় এবং আরজেএসসি ওই রিটার্নটা গ্রহণ করে এনবিআর। কিন্তু কোনো লিমিটেড কোম্পানি যদি পর এবং এই এজি আবার এ অডিটের আগে অডিট কোম্পানিকে অডিটের দায়িত্ব দিয়ে আবার একটা এজিএম করতে হয়, মিটিং ইজিএম এজিএম। ইজিএম হইলো এক্সট্রা জেনারেল মিটিং, ইজিএম এটা হলো শর্ট টাইমে করে, যে কোনো সব কোম্পানি নির্দিষ্ট নোটিশ দিয়ে করতে পারে। আর এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিং, বাৎসরিক একটা মিটিং, অর্থাৎ প্রতিটা লিমিটেড কোম্পানিকে বাৎসরিক একটা এজিএম করতেই হবে, অ্যানুয়াল জেনারেল মিটিং, সকল ডিরেক্টর শেয়ার হোল্ডার নিয়ে। এবং ওই এজিএম এর আগে একজন চার্টার অ্যাকাউন্টেন্ট বা অডিটরকে দায়িত্ব দিতে হয় আমার কোম্পানির আয় ব্যয় হিসাব মিলান। এটা আবার কোম্পানির মালিক পক্ষ বা ডাইরেক্টররা নিজে নিজে বললে হবে না। মনে করেন আমি ইউনুস মিয়া মারা গেছি, এটা আমি নিজে বললে হবে না, একজন ডাক্তার সার্টিফিকেট দিতে হবে। আমি অসুস্থ, আমি নিজে বললে হবে না। আমি পাগল, আমি নিজে বললে হবে না, একজন ডাক্তার সার্টিফিকেট করতে হবে। এই যে যেটা হলো জন্ম সনদ, মৃত্যু সনদ, যে আমাদের বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন আমরা সরকারি অফিসে গিয়া একটা জন্ম সনদ করতে হয়, রেজিস্টার্ড বার্থ সার্টিফিকেট। তার মানে যখন আমি আমার ওই বাচ্চা সরকারি অফিসে রেজিস্ট্রেশন করে একটা সার্টিফিকেট পাই, এটা হলো তার জন্ম সনদ প্রমাণ, সরকারি অফিসের সাইন। ঠিক আবার কেউ যদি মারা যায় তার ডেথ সার্টিফিকেট ডাক্তার ইস্যু করে, ইউনিয়ন পরিষদ আবার এটাকে রেজিস্টার্ড করতে হয়। এই যে আমি সামনে ইলেকশন আসবে, আমি ভোট দিতে যাব, ভোট দেওয়ার আগে আমার এই নিবন্ধন থাকতে হবে, অর্থাৎ আমার ভোটার তালিকায় আমার নাম থাকতে হবে। যদি আমার নাম না থাকে আমি ভোট দিতে পারবো না। তাহলে এগুলা সরকার নিয়ন্ত্রণ করে। ঠিক একটা কোম্পানিতে যে আপনি বাৎসরে যে আয় ব্যয় করলেন
এটার হিসাব আয় এত ব্যয় এত, আপনি নিজে নিজে মুদি দোকানের মতো হিসাব মিলাইলে হবে না। এই হিসাবটা আপনার এই প্রতিষ্ঠানকে একজন চার্টার অ্যাকাউন্টেন্টকে দায়িত্ব দিতে হবে। ওনার টিম বড় প্রতিষ্ঠান হলে একাধিক ব্যক্তি দিয়া, ছোট প্রতিষ্ঠান হলে সিঙ্গেল বা একাধিক ব্যক্তি দিয়ে উনি কী করবে, অডিট করবে। অডিট করে চার্টার অ্যাকাউন্টেন্ট সাহেব এটা সব কিছুর আয় ব্যয় দিয়ে পূর্ণাঙ্গ একটা রিপোর্ট দিবে। ওই রিপোর্টের উপর ভিত্তি করে ওই কোম্পানি আরজেসিতে রিটার্ন সাবমিট করবে এবং এনবিআর রিটার্ন সাবমিট করবে। চার্টার অ্যাকাউন্টেন্ট বলতে হবে। তো এটা লিমিটেড কোম্পানি বছর বছর একবার করতে হয়, কিন্তু কোনো লিমিটেড কোম্পানি যদি, এটা আরজেসি নিয়ন্ত্রণ করে, কিন্তু কোনো লিমিটেড কোম্পানি যদি পরপর 3 বার কোনো জামিলার কারণে, মামলার কারণে, যেটা ডেস্টিনি বেলায় ঘটছে, অর্থাৎ পরপর 3 বছর যদি হিসাব না মিলায়, অডিট না মিলায় বা মিলাইতে না পারে, বা জামিলার কারণে পরিচালকরা জেলে থাকে, মামলা জামিলে থাকে, যেই কোনো কারণে, অথবা অজ্ঞতাবশত, অথবা আলসিয়ামি বশত, অথবা প্রতিষ্ঠান বন্ধ, অথবা প্রতিষ্ঠানে আয় ব্যয় নাই, হিসাব মিলে লাভ কি, অডিটরের ফিস কোত্থেকে দিবে, বিভিন্ন মিলাই যেই কোনো কারণে যদি পরপর 3 বছর এজিএম করতে না পারে, অডিট মিলাইতে না পারে, তখন ওই আরজেসি ওই লিমিটেড কোম্পানির আর রিটার্ন, এজিএম এগুলো করা অনুমতি দিতে পারে না। তখন এই অনুমতির জন্য হাইকোর্টে যাইতে হয়। হাইকোর্টে গিয়া কোম্পানি ম্যানস, অর্থাৎ কোম্পানি আইন 1994, হাইকোর্টে তো বিভিন্ন কোর্ট আছে, কারণ কয়েকশো কোর্ট আছে। তার মধ্যে কেউ ধরেন ক্রিমিনাল ম্যাটার দেখে, কেউ মৃত্যু সার্টিফিকেট, কেউ সিভিল ম্যাটার দেখে, কোম্পানি বিভিন্ন আইনের সেকশন আছে। তার মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট ডিভিশনে কোম্পানি আইন 1994 অনুযায়ী বিচার আচার করার জন্য নির্ধারিত কিছু কোর্ট আছে। ওই কোর্টগুলোতে গিয়া ওই কোম্পানির কোনো একজন ডাইরেক্টর, মালিক পক্ষ, আইনজীবীর মাধ্যমে যাইয়া ওখানে হাইকোর্টের অনুমতি চাইতে হয় যে আমরা এই কারণে গত 3 বছর বা 5 বছর 7 বছর এজিএম করতে পারি নাই, অডিট করতে পারি নাই, মাননীয় আদালত, মাননীয় হাইকোর্ট আপনি আমাদেরকে এই অনুমতিটা দেন। তখন হাইকোর্ট অনুমতি দিলে ওই অনুযায়ী করতে হয়। তো ঠিক 2012 সালে যখন ডেস্টিনি গ্রুপের বিরুদ্ধে মামলা হয়ে যায়, আর আপনারা অবশ্যই জানেন বৈশাখী মিডিয়া লিমিটেড ডেস্টিনি 2000 লিমিটেডের মালিকানাধীন, 100%-এর মধ্যে 98.17% ডেস্টিনি 2000 মালিক, এবং ডেস্টিনি 2000 লিমিটেড এমডি এবং বৈশাখীর এমডি হিসাবে অল ইন অল সর্বময় ক্ষমতার মালিক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার। আবার বলতেছি, ডেস্টিনি 2000 লিমিটেড মালিকানা এবং তৎকালে আর্টিকেলস অফ মেমোরান্ডাম বৈশাখীর সব কিছুতে যাবতীয় ক্ষমতার মালিক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার। 98.17 যাবতীয় ক্ষমতার মালিক কিভাবে এবং কিছু করতে, এটা আমি ব্যাখ্যা করতেছি, আসেন। এটা হলো সত্য কথা। তাহলে 2021 সালে এই বৈশাখী যখন এজিএম করতে পারে নাই, তখন মহামান্য হাইকোর্টে গেছে এজিএম করা অনুমতি চাইয়া। এবার হাইকোর্ট দেখলো যে মালিকানাতে ডেস্টিনি 2000 লিমিটেডের, ওই কোম্পানিকে ডাক দেন। এবার দেখলো যে ওই কোম্পানির বিরুদ্ধে কোনো মামলা নাই, কিন্তু ওই যে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো, ওই যে আপনারা যারা গ্রামে থাকেন তারা দেখবেন অনেক ক্ষেত্রে ছাগল 3টা বাচ্চা 4টা বাচ্চা, আমি 3টা পর্যন্ত দেখছি 3টা বাচ্চা দেয়। তো যখন ছাগলের বাচ্চাগুলো দুধ খায়, তো ছাগলের তো হলো দুধ 2টা, তো 2টা বাচ্চা যখন দুধ খায়, আপনাকে প্র্যাকটিক্যাল দেখছি কিনা, আরেকটা কিন্তু করে দুধ খায় আর লাফায়। তো 3 নম্বর বাচ্চা তো আর দুধ খেতে পারে না, সেও কি করে, সেও শুধু লাফায়। মানে ওই 2টা দুধ খাইয়া খুশিতে লাফায়। আর এসআর ডন ভাই কক্সবাজার থেকে, এসআর রিপন ভাই দেখতেছেন কক্সবাজার থেকে, ধন্যবাদ আপনাকে। আব্দুল সামাদ ভাই দেখতেছেন, আব্দুল মালিক ভাই দেখতেছেন। আচ্ছা, তাহলে 3 নম্বর ছাগলের বাচ্চাটা কিন্তু উলালে না চায়, 3 নম্বর বাচ্চাটা লাপাচ্ছে। ওকে, ইতিমধ্যে আপনাদেরকে আমি ওই যে ফেসবুক পোস্টে দিছি, আপনারা যেহেতু আমাকে সরাসরি কোশ্চেন করতে চান এই প্রশ্নোত্তর পর্বে, আমাকে কোশ্চেন করতে পারেন। মোবাইল নাম্বার 01799399767। যদি আপনারা কল করেন তাহলে আমি সরাসরি প্রশ্ন উত্তর দেব। আসেন,
তাহলে বৈশাখী যখন 2021-এ বৈশাখীর এজিএমের অনুমতি চাইছে, তখন হাইকোর্ট দেখলো কি যে ডেস্টিনি 2000 লিমিটেডকে ডাকো। তখন আইসা দেখলো যে ডেস্টিনি 2000 লিমিটেডের বিরুদ্ধে মামলা নাই। ইতিমধ্যে তো আগেও বলেছি লাইভে, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যার 2012 সালে মামলা হওয়ার পরে ওনারা যখন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সিদ্ধান্ত নিল আত্মসমর্পণ করবে, জামিন দেখবা না দেখ, এর আগে কিন্তু রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যার একটা কমিটি করে ডেস্টিনি চালুর দায়িত্ব দিছিল। এই কমিটির প্রধান ছিল মেজর সাকিবুজ্জামান, আর সদস্য সচিব ছিল জনাব আশরাফুল আমিন, বর্তমান সিইও। অর্থাৎ এই দুইজনকে প্রদান করে একটা দায়িত্ব দিছিল যে ডেস্টিনি আপনি চালু করেন। কিন্তু 2-3 মাস 6 মাস চালু পরে এই মাসে যখন রফিকুল আমিন স্যার মোহাম্মদ হোসেন স্যারকে জামিন বাণিজ্য করে আটকে দেওয়া হলো, জেল থেকে বাইর হতে যাতে না পারে এটা নিশ্চিত করা হলো। এরই মাঝে আবার এটা মোহাম্মদ হোসাইন স্যার রফিকুল আমিন স্যারের মুখে বললে সুন্দর হবে, আমাদের ক্রাউন ওই যে মোসাদ্দেক আলী খান সহ আরো কয়েকজনে যাই শাহবাগ ফিজি হাসপাতালে, শাহবাগ ওই যে থানায় যাই আর রফিকুল আমিন স্যারে পায়েটায় দইরা অল ইন অল দায়িত্ব চিফ এক্সিকিউটিভ সিইও অর্থাৎ ডেস্টিনির প্রধান বানিয়ে দিছিল বর্তমান সিইও আশরাফুল আমিন সাহেবকে। ওনাকে অল ইন অল পাওয়ার দিছে উনি ডেস্টিনি ব্যবসাটা চালু করার জন্য, বাট এটাকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য না। তো উনি দায়িত্ব পাইয়ে মোটামুটি আল্লাহ দিলে কি করছে সেটা আজকে আর বলে করবো না, কারণ মরা মানুষ নিয়ে আর বলি লাভ কি। এখন তো মুমূর্ষু রুগী, যে কোনো সময় এটা নিয়ে আর বলতে রাজি না। এটা আপনারা জানেন, মানুষ ডেস্টিনি চালাইতে পারে নাই। এখানে মূলত রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যার ওনাদের বিরুদ্ধে যে বদনামটা, এটা ভুল। হ্যাঁ, মুক্তির আহমেদ ভাই সৌদি আরব থেকে দেখতেছেন, ধন্যবাদ আপনাকে। মোখলেসুর রহমান সাহেব দেখতেছেন, ধন্যবাদ। রেজাল করিম সাহেব দেখতেছেন তেজগাঁও নাগালপাড়া ঢাকা থেকে। তাহলে মূলত ওনারা তো জেলখানায়, বাইরে এনাদেরকে দায়িত্বশীল, এনারা এটা চালায় নাই, উলায় আছে। যাক, পরবর্তীতে তো ধরেন আপনারা ওই ফেসবুকে সোশ্যাল মিডিয়া দেখছেন একটা পদত্যাগপত্র, অর্থাৎ জন দেখছে আর চালাইতে পারে না পদত্যাগপত্র। যাক, এটা নিয়ে অন্যদিকে যাচ্ছি, আসেন। তখন এই বৈশাখী রুসিল্লা কিলো ডেস্টিনি 2000 লিমিটেডের বোর্ড হয়ে গেল। এখানে শেয়ার হোল্ডার যারা মামলার বাইরে ছিল এদেরকে দিয়ে একটা বোর্ড গঠন করে 13 জন। এটার মধ্যে আওয়ামী লীগে কি করলো, ইন্ডিপেন্ডেন্ট 6 জন দিয়ে দিল। এটা তো জানেন, 6 জন থেকে 3 জন চলে গেছে, আর 3 জনের মধ্যে একজন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া ফরগাসা আর কি, ফরগাসা অন্যের সম্পদ লুণ্ঠন করে। এরা নিজেরা কোনো আয় ইনকাম করতে পারে না, কোথায় কার সম্পদ ভোগ করে খাবে, এটাই এখন এদের দান্দা। আরিফ হোসেন ভাই দেখতেছেন, ধন্যবাদ। ফিরোজ আলম রেজন ভাই দেখতেছেন, আনোয়ার সবুজ ভাই দেখতেছেন, ধন্যবাদ। ডেস্টিনি মুখোশ এই মিথ্যা হ্যাডাম থাকলে কোর্টে যা, ফেসবুকে আবল তাবল বলে কোনো কাজ হবে না। বুয়া অ্যাডভোকেট, জি জি, আপনি সুন্দর কথা বলছেন ভাইয়া। ফেসবুকের কাজ ফেসবুকে করবে, কোর্টের কাজ কোর্টে করবে, সব দিয়েছে। আপনি নিজে তো ডেস্টিনি আইডির নাম দিয়েছেন মুখোশ, অর্থাৎ ডেস্টিনির মুখোশ। তো মুখোশ তো বুঝে নেই আপনি এখানে নেগেটিভ কোশ্চেন করছেন, হ্যাডাম থাকলে কোর্টে যায়। তো কোর্টে তো গেছে, কোর্টে তো না গেলে ধরেন বৈশাখীর বোর্ড থেকে তো প্রশান্তকে বাদ দেওয়া হয়েছে, এটা তো সত্য কথা। কোর্টে যাওয়ার পরেও তো ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাবেক নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি, ওনাকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, ওনাকে বাদ দিতে গিয়া হাইকোর্ট একটা অর্ডার করছে। এই যে আজকে যারা কথিত সিইও বা এরা, দেখেন আজকে খুব আফসোস লাগে, হাসবো না কাঁদবো না দুঃখ করব। অর্থাৎ ওই যে শিকা আক্তার ম্যাডাম, ধন্যবাদ। শিকা আক্তার ম্যাডাম নবাবগঞ্জ থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। হাফিজ সাহেব দেখতেছেন, আরিফ সাহেব ঢাকা থেকে দেখছেন, ধন্যবাদ। ফিরোজ আলম রেজন সাহেব দেখতেছেন, ওকে। তো আমুল্লাহ লিমিটেড কোম্পানির এমডি 1 নম্বরে 5 বছর পদে থাকিতে পারে, এরপরে তাকে আবার বোর্ডের মাধ্যমে নিয়োগ পেতে হবে। কোম্পানি আইন যাচাই করেন। হ্যাঁ, কোম্পানি আইনে আমিনুল্লাহ ভাই ঠিক মতো করছেন
লিমিটেড কোম্পানির এমডি এক নাগাড়ে 5 বছর থাকতে পারে কোম্পানি আইনের 110 ধারা, অর্থাৎ একটানা 5 বছর এমডি পোস্টে থাকতে পারে। 5 বছর পরে ওনাকেও নিয়োগ দিতে পারে, পুনঃনিয়োগ চাইলে অন্য কাউকেও দিতে পারে। আপনার কথাটা সঠিক। তাহলে আমি এটা আমিনুল্লাহ ইসলাম ভাই, আমিনুল্লাহ ইসলাম আপনার প্রশ্নে আসতেছি, আগে ওইটা বলি যে তাহলে পরবর্তীতে 173 আমাদের 13 জনের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট দিয়ে দিল 6 জন, 19 জন হইল, 3 জন পদত্যাগ করে চলে গেল। প্রশান্ত ভূষণ বড়ুয়া চেয়ারম্যানের দায়িত্ব নিল। এখন প্রশান্ত ভূষণ বড়ুয়া ধরেন উনি কি ডিস্ট্রিবিউটার ইনভেস্ট করছে, না প্যাকেজ কিনছে, না আমাদের মতো 12 বছর জেল খাটছে, না রাস্তা রাস্তায় ঘুরছে, নাকি ডেস্টিনি 2-4টা ক্লোজিং দিছে? তাহলে আমরা ডেস্টিনির ডিস্ট্রিবিউটার রক্তগাম করে কেউ এখানে, এই যে আজকে যারা দেখতেছেন অনেকে 25 বছর 24 বছর 23 বছর জড়িত আছেন একটা না, এরা ডেস্টিনি কিছু খাইতে পারতেছে না। অথচ ওই যে আওয়ামী লীগ করার কারণে, ছাত্রলীগ করার কারণে ডাইরেক্ট ডেস্টিনি বোর্ডে ঢুকে প্রতিটা বোর্ড মিটিং থেকে টাকা পায়, বেতন পায়। কি যোগ্যতা এনাদের? ফরখাউয়া ফরগাসাদের কি যোগ্যতা? আওয়ামী লীগ করে। আবার ইদানিং অন্য একটা রাজনৈতিক দল, আমি বলবো না যারা স্বপ্ন দেখতেছে নির্বাচন ছাড়াই নিজেরা সরকার গঠন করবে, আমি একটু ইঙ্গিত দিচ্ছি এরা কারা। এই যে ধরেন বলছে মোদি যে সরকার যদি ইলেকশনের ডেট না দেয় আমরা নিজেরাই ইলেকশনের ডেট ঘোষণা করে দিব। তো এই দেশে তো 54 বছরের পলিটিক্স চলতেছে, আপনারা কি বুঝেন? রাজনৈতিক দলগুলো যেমন এতদিন 13 বছর আওয়ামী লীগে খাইছে ডেস্টিনিকে, এখন আবার অন্য কেউ খাওয়ার চেষ্টা করতেছে। অন্য কেউ খাওয়ার মধ্যে দেখেন এই বৈশাখী নিয়ে যে ঘটনাটা ঘটছে, যখনই দেখছে প্রশান্ত আউট ওনার আর, তখন এরা যেই কোনোভাবে কৌশল করে বোর্ডে এখানে দরদি জনদরদি 45 লক্ষ ডিস্ট্রিবিউটার দরদি, এদের মধ্যে থেকে কোয়ালিটি লোক নাই। আমাদের এই সম্পদটা ভাগ খাওয়ার জন্য একাধিক নামের দিছে বৈশাখীর মালিকানা। দেখছেন এতদিন এনএফসি কার্ড দিবে, ডেস্টিনি ব্যবসা চালু করবে। আবুল হাসান ভাই দেখতেছেন আমাদের দৈনিক ডেস্টিনি ব্যবস্থাপনা সম্পাদক, ধন্যবাদ আপনাকে আবুল হাসান সাহেব। আমাদের ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ট্রেজারার বা অর্থমন্ত্রী, আমি ওনাকে ডাকলে আসলে কোষাধ্যক্ষ মানে অর্থমন্ত্রী। পাশাপাশি ডেস্টিনি 2000 পিএইচডি এবং খুবই অ্যাক্টিভ সিনিয়র লোক। এবং আমাদের দৈনিক ডেস্টিনি পত্রিকাটার বয়স 19 বছর, ওটাকে উনি খুব বর্তমানে শক্ত আগে ধরে রাখছে। রফিকুল আমিন স্যারের পরে দেখতেছেন, এবং স্যার যতদিন জেলে ছিল শেষ পর্যায়ে এই যে দৈনিক ডেস্টিনি পত্রিকাটা উনি দেখছেন। ধন্যবাদ আবুল হাসান ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ আবুল হাসান ভাই, লিখছেন আপনি এগিয়ে যান। ইনশাল্লাহ আসছি, চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। তাহলে দেখেন এখন তাহলে কি হলো, এখন আপনারা যারা আপনার প্রশ্ন করছেন এখানে মূলত এরা কি করলো, এখন আমাদের দরদি অর্থাৎ আমরা কেউ এই যে চালাই মানে মনে করতেছে ডেস্টিনি 45 লক্ষের মধ্যে কোয়ালিটি লোক নাই, ডাইরেক্টর শেয়ার হোল্ডার দিয়া ওই যে অন্য দলের ওই যে বুয়া আইনজীবী ব্যারিস্টার এরকম নামিয়া অন্য দলের প্রভাব খাটিয়া উসিল্লা কইরা অনেকজনের নাম দিছে। ওইখান থেকে 7 জনের নাম নাকি বৈশাখী বোর্ডে অ্যাড করা হয়েছে। এখন কত হলো তাহলে, এখন যারা আজকে ফোর্স দিছে সকাল থেকে 15-20টা কল আসছে, তাহলে এখানে তো আসলে 10 জনের নাম আসার কথা, কিন্তু আমরা 3 জনের নাম কেন শুনতেছি, বাকি 7 জনের নাম কেন দেওয়া হচ্ছে না? কারণ দিলে তো হ্যাঁ আপনারা জানবেন ওরা খুব পাওয়ার, অর্থাৎ এরা নির্বাচন ছাড়াই ক্ষমতায় আসতে পারে এবং এরা নির্বাচন ছাড়াই নিজেদেরকে ক্ষমতায় দাবি করে। এখন ওই যে দল নাই যার বল নাই তার, এরা ধরেন সাবেক সরকার দলীয় লোক এবং মানে অলিখিত সরকার। তো ইনারা এখন দেখতেছে ডেস্টিনি গ্রুপের মোটামুটি বৈশাখী টিভি চ্যানেল থেকে নিয়মিত একটা ইনকাম হয়, এবং তো ডেস্টিনি বন্ধ হয়ে গেল, বৈশাখী তো মোটামুটি কখনোই বন্ধ হয় নাই। এই ইনকামটা কিভাবে খাওয়া যায়, আমাদের 45 লক্ষ ডিস্ট্রিবিউটারের মাথায় কি করে বাড়ি দেওয়া যায়, এই প্ল্যানে ব্যস্ত। যারা এই সমস্ত এদের নাম দিছে হাইকোর্টে, ওরা
কত বেকুব, কত নির্লজ্জ, কত সেলফিশ, এরা কত খারাপ, এরা কত বাটফার। এরা নিজেরা যখন দেখছে যে প্রশান্ত ভূষণ বড়ুয়াকে আর রাখা যাবে না, ওনাকে কোর্ট বাদ দিয়ে দিবে, আমাদের শেয়ার চলে যাবে, আমরা আমাদের পোস্ট পদবি রাখতে পারবো না, তখন এরা সাবেক সরকার রাজনৈতিক কেরিয়ার বিভিন্ন ইয়ে করি নতুন নতুন লোক আমাদের বোর্ডে ইন করানোর চেষ্টা করতেছে, করেছে অলরেডি, এরকম না সংবাদ আমরা পাচ্ছি। অথচ এরা নাকি ডেস্টিনির ব্যবসা চালু করার জন্য উঠে পড়ে লাগে জান দিয়ে ফেলাইতেছে। সেই জান দেওয়া বন্ধ কইরা আমি টাকা দিয়ে এনএফসি কার্ড অর্ডার দিছি, সেই এনএফসি কার্ড এখনো দেয় নাই। আমি পকেটের টাকা দিয়ে প্রোডাক্ট অর্ডার দিছি, আমার প্রোডাক্টটা এখনো ডেলিভারি দেয় নাই। সেগুলা বাদ দিয়া গত 1 মাস যাবৎ ওনারা পুরা টিম নিয়ে এতদিন একটানা আল্লাহ যা করে ভালোর জন্য করে রফিকুল আমিন স্যারের পিছে লাগিয়ে রয়েছে, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার মোহাম্মদ হোসেন স্যারের বিরুদ্ধে লাগিয়ে রয়েছে মাইনাস করার জন্য। এইটা বাদ দিয়া নিজেদের ব্যবসা চালু, ওই যে বোর্ড অডিট করবো নাকি ডিসেম্বরের মধ্যে অডিট করি, কত কিছু করি ফেলাইব, উলঙ্গ করবো কি জামা, কত কিছু জানি বলছে বসবে, সেগুলা বাদ দিয়া এখন কি করতেছে, দেখছে যে কাজ হয় না, কেরামতিতে কাজ হয় না। এখন ওই যে আম জনগণ পার্টির যাতে নিবন্ধন না পাওয়া যায়, বাংলাদেশে আম জনগণ পার্টি নিবন্ধন দিচ্ছে, ওখানে বয়স পাঠায়, ওখানে এই বিচার দেয়, ওইটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, বৈশাখী নিয়ে ব্যস্ত হয়েছে। কিন্তু ওনাদের পোস্ট পদবি কাজ হলে তো ওনার দেশের ব্যবসা চালু করবে। এখন আবার ফোর্স দিচ্ছে, অনেকে বলতেছে রফিকুল আমিন স্যার কারে কারে ইয়ে করে দিছে, বাইর করে দিব কত কিছু। তো রফিকুল আমিন স্যার তো ওনাকে তো বোর্ড থেকে বাদ দেওয়া হয়েছে। ওনার যদি কাগজপত্রে ফেভারিক পাওয়ার না থাকতো, উনি তো জানুয়ারির 15 তারিখে যখন 12 বছর 3 মাস 5 দিন জেল খাটলো, জেল থেকে মুক্তি পাইয়া উনি তো বৈশাখীতে ওই দিন গেছে, পরের দিন থেকে বসতেছে। তখন তো বোর্ডের চেয়ারম্যান ছিল প্রশান্ত ভূষণ বড়ুয়া। এখন তো নতুন বোর্ড, আগে তো মোটামুটি আইনগত একটা ভিত্তি ছিল, এখন যারা নতুন করছে এদের তো আইনগত ভিত্তি না থাকে, সেটা অন্যদিকে যাচ্ছি। তাহলে স্যার তো অলরেডি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 11 মাস অলরেডি স্যারে অফিস করতেছে। তো এখন যারা ফেসবুক ফোর্স দিচ্ছে না এত সোজা, তা আমি তো আজকে নতুন বোর্ডের ফুল নিয়ে গেলাম, বৈশাখীতে যাই কাউকেই দেখি নাই। তো আসেন, আপনাদেরকে ওয়েলকাম জানাই, আসেন বোর্ড, কাকে বাইর করবেন আসেন। তো বৈশাখী থেকে এখন আপনাদেরকে বলতেছি, যেহেতু নতুন বোর্ড গঠন হয়েছে অসুবিধা নেই, সুন্দর করে যাই বোর্ড মিটিংয়ে যাই, একটা বোর্ড মিটিং করেন না, করি একটু একটা না লাইভ দেখেন না, এবং আগে থেকে ডিক্লেয়ার দেন অমুক দিন বৈশাখী চ্যানেলে বোর্ড মিটিং হবে এতটা থেকে এতটা, আমরা একটু আগাম ঘোষণা দিয়া বোর্ড মিটিং করেন না। তাইলে এরপরে বোর্ড মিটিং করে শেষ করি, বৈশাখী চ্যানেল থেকে না আমি নিচে যাওয়ার সময় আমরা নিচে একটু সবাই মিলে চা খাবো, বৈশাখীতে উঠার আগে আপনাদেরকে চা খাওয়াই উপরে পাঠাবো, আবার যাই বোর্ড মিটিং শেষ করে নিচে যাইতে ফাইনাল চাটা খাওয়াবো, অসুবিধা নাই। আপনারা আসেন, আমরা একটু চা খাইতে চাই, নতুন বোর্ডের সাথে চা খাইতে চাই। আবার নতুন 7 জনের নাম কেন ডিক্লেয়ার, এদের সাথে একটু চা খাবো, পান খাবো, আরো কত কিছু খাবো। এদের জন্মস্থান, এই 7 জনের জন্মস্থান, কর্মস্থান, বাসস্থান, আবাদতের স্থান, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, জামাইয়ের বাড়ি, মাইয়ার বাড়ি, ছেলে বিয়ে করালে ছেলের শ্বশুর বাড়ি, মেয়ে বিয়ে দিয়ে থাকলে মেয়ের শ্বশুর বাড়ি, আমরা ডিটেলস ওই যে এনএসআই গোয়েন্দারা যেরকম না রিপোর্ট করে, যেই নতুন 7 জন ঢুকছে এই 7 জনের নামে আমরা নামটা অর্ডারটা হাতে পাইলেই এই 7 জনের নামে 7টা ফাইল করে সব কিছু ইনশাল্লাহ, এবং আমাদের ডিস্ট্রিবিউটারদেরকে আমরা পোস্টারিং করে দেব, যে যেখানে যে অবস্থায় পাবেন এদেরকে একদম পরগাছা পরখাউয়া, এরা নিজেরা কোনো কাজকর্ম করতে পারে না, এদের কোনো নিজস্ব ইনকাম নাই, এরা এখন ডেস্টিনি 45 লক্ষ লোকের সম্পদ কি করে খাওয়া যায়
7-8 সালে বৈশাখী চ্যানেল যারা বিক্রি করে দিয়েছে এখন রাজনৈতিক প্রভাবকারী, এদের নাকি তখন বিক্রি করা হয় নাই। এদের জন্য শেখ হাসিনা যথেষ্ট ছিল, কতার আগে মানজাবারে বাড়ি দিত। শেখ হাসিনা এই দিক দিয়ে ভালো ছিল, একদম আওয়াজ বন্ধ করে রাখছে, মায়ের উপরে কোনো ওষুধ নাই। অর্থাৎ এই কই এখন এরা এতদিন এই যে 12 সালে দেশটির বিরুদ্ধে মামলা হলো, তো 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, এই 13 বছর বৈশাখী, 12 বছর বৈশাখীতে ভোটে ঢুকালে এত বেহুশ ছিল না কেন? কারণ তখন হাসিনা সরকার ছিল, দোলের উপরে রাখছে, মাইরের উপরে রাখছে। তো এখন তো আর হাসিনা সরকার নাই, তো এই দায়িত্বটা আমরা ডিস্ট্রিবিউটাররা নিতে হবে। আমরা 45 লক্ষ ডিস্ট্রিবিউটার ইতিমধ্যে আমরা যে কমিটি বানাইছি, আপনারা তো অনেকেই জানেন ইনশাল্লাহ, মহাখালী কেন্দ্রে আর অন্যান্য আরও দুর্মুজ কমিটির মেম্বার যারা আছেন তারা অ্যাক্টিভ হয়ে যান ইনশাল্লাহ। আমরা একটু লাইফ রিস্ক নিব আর কি, ওটা নিয়ে চিন্তা করার লাভ নাই। শুনেন, আমি আপনাদের সদয় অবগতির জন্য বলতেছি, আপনারা যারা মুসলিম ধর্মের বিশ্বাসী, যারা নিজেকে মুসলমান দাবি করেন, আমাদের আল্লাহ এক, আল কোরআন, আমাদের ধর্মগ্রন্থ কোরআন, আমাদের প্রিয় নবীর নেতা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যারা বিশ্বাস করি, তারা বিশ্বাস করবেন যে আমাদের জন্ম হওয়ার আগেই মৃত্যু ডেট নিশ্চিত হয়েছে। অর্থাৎ বিসমিল্লাহ কুল্লু নাফসিন জায়কাতুল মউত, অর্থাৎ প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অর্থাৎ আমাদেরকে মারা যাইতে হবে। আর এই মৃত্যুটা আমাদের কাছে সারা জীবনে একবার আসবে। সারা জীবনে কয়বার আসবে? মৃত্যু একবার। তো যেই জিনিসটা জীবনে শুধু একবার আসবে, ওয়ান টাইম, কেন আমি সেই মৃত্যুটাকে ভয় পাবো এভরি টাইম? যেই মৃত্যুটা আমার কাছে নির্ধারিত আসবে ওয়ান ডে, কেন আমি সেই মৃত্যুকে ভয় পাবো এভরিডে? যেই ঘটনাটা জীবনে ঘটবেই ওয়ান ডে, আমি কেন ভয় পাবো এভরিডে? যেই ঘটনাটা জীবনে ঘটবে ওয়ান টাইম, আমি কেন ভয় পাবো এভরি টাইম? সুতরাং আমরা এভরি টাইম ভয় পাবো না। আজকে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে বলতেছি, ইতিমধ্যে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আমার রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যারের ধরেন এখন ফুল টাইম লিগেল ডিভিশন প্লাস ডেস্টিনিতে সময় দেওয়া একটানা 7 মাস চলমান। এই 7 মাসের মধ্যে অনেকবার অনেক ধরনের বন্ত্র অভদ্র বিভিন্নভাবে থ্রেট পাইছি, ধাক্কা খাইছি, মৃত্যুর হুমকি এই সেই, যারা দিছে তারা অবশ্যই জানে। এবং লাইভে আমি এগুলা বলতেছি, আমাকে এগুলা বলে লাভ নাই, কারণ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান, সর্ববিষয় সবার উপরে শক্তিশালী আল্লাহ। উনি মৃত্যু নির্ধারিত করে রাখছে, যেদিন নির্ধারিত মৃত্যু ওই দিনে হবে, এর আগে কেউ ট্রাই করলে হবে না। আপনাদের বিশ্বাসের যদি অভাব থাকে ট্রাই করে দেখতে পারেন, সুতরাং এটা ভয় দেখায় লাভ নাই। অর্থাৎ এই ডেস্টিনি গ্রুপকে বাঁচানোর জন্য ডেস্টিনি 2000 লিমিটেড, বৈশাখী টিভি, ডেস্টিনি প্রতিষ্ঠানগুলো চালুর জন্য ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যার, ইনাদেরকে স্বপদে ফেরত আনার জন্য যত ধরনের রিস্ক নেওয়া দরকার আমরা নেব ইনশাল্লাহ। এখানে আবার অনেকে বলবে আমরা কারা ভাই? আমরা বাদ দেন, আমি যদ্দুর পারি এদ্দুর করব। যদি কোর ডাক শুনে কেউ না আসে, একলা চলরে, যখন খেলা শুরু হবে মাঠে দেখা হবে। অলরেডি ইতিমধ্যে মাঠে কিন্তু 2-1 বার দেখছেন ইনশাল্লাহ। ওই যে ওবায়দুল কাদের একটা কথা বলি গেছে, যদিও এরা কারা, এরা কারা বুঝতে পারবেন। তো এখন তাহলে এবার আমি ফিনিশিং আসতেছি বৈশাখীর প্রশ্নটা। হ্যাঁ ভাই, প্রশান্ত যে আউট হয়েছে এটা কিন্তু স্ট্যাটাসে দেয় না, যে ব্যারিস্টার প্রশান্তকে আউট করে দেওয়া হয়েছে, নতুন বোর্ড গঠন হয়েছে, ওটা বলে না। বলা হয়েছে আলহামদুলিল্লাহ নতুন বোর্ড গঠন হয়েছে, তো গঠন করার অসুবিধা, তাই একটু বুঝি না, আমরা সব মিষ্টি খাই,
একটা লাইভ অনুষ্ঠান করেন। এখন ভাই এগুলো হইলে অভিনয়, ওই যে চা খাওয়ার দান্দা, বাউচার করার দান্দা করে যাক, অসুবিধা নেই। বাকি 7 জনের নাম কিন্তু বলে না, জানে না, বলে না। এখন যারাই ফোর্স দিছে, বিশ্বাস করেন আমি এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে কসম কাটি বলতেছি, ওই যে নতুন 7 জন নাকি ঢুকছে, এদের নাম আমি জানি না। কিন্তু যারা ফোর্স দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বৈশাখীর নতুন বোর্ড গঠন হয়েছে, তাহলে তারা 2টা জিনিস গোপন করে যাচ্ছে। এক, ওদের আব্বা, ওদের ত্রাণকর্তা, ওদের রক্ষাকর্তা, ওদের গার্ডিয়ান, সাবেক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহসভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, যিনি রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার এদেরকে লাইভ অনুষ্ঠানে বলেছে ডেস্টিনি থেকে, বোর্ড থেকে, অডিট থেকে 300 হাত দূরে থাকুন। এই অডিওটা আমি জুলাই মাসের 21 তারিখে সম্ভবত মিটিংটা হয়েছে, 27 না 28 তারিখে শুনে আমি একটা ফোর্স দিছিলাম, আপনি মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া 3 লক্ষ মাইল দূরে থাকুন। মাইনুদ্দিন ভাই দেখতেছেন, ধন্যবাদ। মাইনুদ্দিন ভাই আসসালামু আলাইকুম লিখছেন। ওয়ালাইকুম আসসালাম। মাইনুদ্দিন ভাই খুবই অ্যাক্টিভ লিডার, সানপুরের যোগ্য নেতা। আগামী দিনে আপনাকে আমরা সংসদে দেখতে চাই মাইনুদ্দিন ভাই, সংসদে দেখতে চাই, সেই অনুযায়ী প্রস্তুতি নেন। যাক, সেটা নিয়ে পরে বলবো। তাহলে তাদের আব্বা ত্রাণকর্তা ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, উনি যে বৈশাখীর বোর্ড থেকে বাদ দিয়েছে এটা বলে না, যে প্রশান্তকে বাদ দিয়া বোর্ড পুনর্গঠন করা হয়েছে। আবার নতুন করে যে ওদের আব্বা গার্ডিয়ান, ওই যে সিডাইনার, শেফালি ঘোষের সিডাইনার যারা বুঝবেন, এই যে ওনাদের নতুন 7 জন আব্বাদেরকে ঢুকানোর চেষ্টা করতেছে সরিষার তেল দিয়া, গ্লিসারিন দিয়ে ঢুকানোর চেষ্টা করতেছে, ঢুকে না। ওই যে সিটা গানে এরকম একটা গান আছে, শেফালি ঘোষ, আপনারা যারা সিডাইনা ভাষা বুঝেন, চট্টগ্রাম আঞ্চলিক বা এরা বুঝবেন। তো শেফালি ঘোষ আর ওই যে ইয়া একটা গান করতো, ওরে অডা খি করলি, ওরে অডা খি করলি, মারে বাদ দি হরি রে মা বলাইলি, বাপের কজ মারে কজ বুড়ি বুড়ি হরি রে মা, বাপের কজ বুড়া মিয়া হরে রে আব্বা, ওরে অডা খি করলি, মারে বাদ দি হরি রে মা বলাইলি। অর্থাৎ চিটাইনা ভাষা তো আপনারা সবাই বুঝবেন না। অর্থাৎ বলতেছে গানে গানে যে তুই নিজের মাকে বাদ দিয়া মারে এখন মা বলস না, মারে বুড়ি বলি ডাকস, আর বিয়ে করার পরে নতুন শাশুড়িকে আম্মা আম্মা বলে। আবার বাপেরে কস বুড়া মিয়া হরে রে আব্বা, বাপেরে কস বুড়া মিয়া, অর্থাৎ বাপেরে, নিজের বাপেরে, আপন জন্মদাতা বাপেরে বুড়া মিয়া কই ডাকে, আর হরে রে আব্বা আব্বা আব্বা, ও আব্বা। আজকে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার, যাদেরকে দেখে 2001-2 ডেস্টিনি ব্যবসা চালু হয়েছে, ডেস্টিনির পাদার সৃষ্টিকর্তা, এদেরকে বাদ দিয়া এখন প্রশান্ত ভূষণ বড়ুয়া ওদের আব্বা, আওয়ামী লীগের দোসর ওদের আব্বা, বাবা বুড়া মিয়া, আর যারা ফাউন্ডার এরা হয়ে গেছে বুড়া মিয়া। এরপরে দেখেন, এখন দেখতেছে যখন প্রশান্ত আব্বা বাদ হয়ে গেছে, এখন নতুন আব্বা, আব্বা বাসান, আব্বা আপনার সরকার ক্ষমতা আইব, আব্বা আপনি বাংলাদেশের সর্বোচ্চ দল, আব্বা ক্ষমতা এত সোজা, ইলেকশন। দেখেন গত 32 বছর তো এই দেশে গণতান্ত্রিক সরকারের ছিল, 1 বছর আচ্ছা ডক্টর ইউনূস সরকার স্যার, আন্তর্জাতিক সরকার যা বলতেছেন, হাসিনা পালিয়ে যাওয়ার পরে, তো 32 বছর গণতান্ত্রিক সরকার থাকলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার, সেখানে গত 33 বছর ইলেকশন হয় নাই কেন? ইলেকশনে আগে ক্ষমতা আপনার আব্বা 7 জনের ভোটে ঢুকে দিছে, আব্বা নামও বলে না, ফোর্স দেয় ফেসবুকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বৈশাখীর ভোট
গঠন হয়েছে। আব্বা আব্বা যে বসন্ত ভূষণ বড়ুয়া বিদায় হয়েছে, আব্বার কথা কিন্তু পোস্টে বলে না যে আমাদের বাবা তো বাবাকে বাদ দেওয়া হয়েছে। আমরা সেই বাবাকে বাদ দেওয়ার পরে নতুন আরো, আগে তো একজন বাবা, এখন একজন বাবা দিয়ে হবে না, আমরা আরো নতুন 7 জন বাবা সিলেক্ট করছি। এবং এরা নাকি বৈশাখীতে 3 মাস অন্তর অন্তর বাবা পরিবর্তন হবে। অর্থাৎ 3 মাস এটারে বাবা কইব, 3 মাস ওইটারে বাবা কইব, 3 মাস ওইটারে বাবা কইব। এটা পূর্ণাঙ্গ অর্ডারটা ফাইলে আমি অর্ডার নিয়ে আপনাদেরকে সুন্দর করে জানাবো আর কি। অর্থাৎ এরা দেখতেছে পুরান বাবায় কাজ হয় না। ওই যে যদিও এখানে বলা ঠিক হবে না, না বলি আর ভয় ফেলে লাভ কি, ধর বলি শুনেন, যা হওয়ার হবে। ওই যে টিকটকে আমি শুনছি না, চান্দা তুললে 3টা লাভ, চান্দা তুললে 3টা লাভ। 1 নম্বরে নিজে পায়, 2 নম্বরে দল পায়, 3 নম্বরে এই চান্দার 100 বিদেশ যায়। আমরা অমুক ভাইয়ের সৈনিক, চান্দা তুলব দৈনিক। তো এখন ওরা হলো আমরা অমুক, আমাদের বাবা, আমরা ওদের জিন্দাবাদ। এতদিন বাবা ছিল প্রশান্ত ভূষণ বড়ুয়া, আব্বারা যখন বিদায় করে দিছে হাইকোর্ট দেখছে, এখন এরা নতুন আব্বা কয় না, আগে তো আমাদের একজন বাবা, এখন একজনে তার কাজ হবে না, এখন অনেকজন বাবা। কয় আমরা এই বাবাদের তালিকা তৈরি করছি, এরা আমাদেরকে বাঁচাবে। এই বাবাদেরকে দিয়ে দিছে। তা আব্বাদের নাম আমরা পাই ইনশাল্লাহ জানাবো। তবে আজকে ক্লোজিং এইটাই, ওনাদের আব্বা প্রশান্ত ভূষণ বড়ুয়া বাদ হয়ে গেছে, এটা সত্য। বোর্ড পুনর্গঠন হয়ে বিস্তারিত জানবেন, 3 জন গেছে বিস্তারিত জানবেন। তবে আগে বাস্তবায়ন করে হোক। আর যারা ফেসবুক কমেন্টস আমাকে সকাল থেকে ফোন দিয়েছেন আরো দেখবেন, ওই কমেন্টসের নিচে একটু লিখে দিবেন, যেহেতু বোর্ড নতুন বোর্ড গঠন হয়েছে, নতুন বোর্ড মিটিং করেন। কাককাল আলিস সেন্টারে বইতে বোর্ড মিটিং করলে হইতো না, জায়গা মতো বোর্ড মিটিং করেন, লাইভ করেন, কমপক্ষে 1 দিন আগে ডিক্লেয়ার দেন, সরাসরি ওখান থেকে লাইভ অনুষ্ঠানে ডিক্লেয়ার করেন। আর যেহেতু নতুন বোর্ড হয়েছে, বৈশাখী আপনাদের দায়িত্বে আছে, বৈশাখীতে নিউজ করাই দেন, সব কিছু করাই দেন না। আর কিছু বললাম না, সংক্ষেপে বুঝেন। এগুলো করাক করতে বলেন, লাইভে নিচে বলবেন যে আব্বা আবার নতুন বোর্ড গঠন হয়েছে, বৈশাখীতে প্রচার করে, এগুলো করেন না। হ্যাঁ হ্যাঁ, আপনাদের জন্য কি যে রেডি হয়েছে বুঝবেন। আইন পেশায় থাকার কারণে সবকিছু বলতে পারতেছি না। আইনের নিষেধ, ওস্তাদের নিষেধ, স্পিন বোলার, ফ্রেজ বোলার, ডাইরেক্ট বোলার, অনেক কিছু আপনাদের জন্য রেডি, একটু ওয়েট করেন। আর বোর্ড গঠন কইছে, প্রশান্ত বাদ হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে পুনর্গঠন, এত টেনশনে কিছু নেই। চেম্বার জজ আছে, আপিল ডিভিশন আছে, আর আমাদের 45 লক্ষ ডিস্ট্রিবিউটার আছে। আমরা 22 সালে হয়তো হাসিনার কারণে জিজ্ঞাসা করতে পারি না ওই 6 জন আমাদের বোর্ডে কেন। এখন কিন্তু আমরা একজন একজন ধরে জিজ্ঞাসা করব। অফিসে উঠার আগে একবার নিচতলা জিজ্ঞাসা করব, আব্বা আপনি কোথায় যান, আজকে আপনার কাজ কি, আপনার নিজের কোনো কাজকর্ম নাই, আপনি ডেস্ট আবদুল্লাহ হিলবাড়ি দেখতেছেন আলহামদুলিল্লাহ। মোহাম্মদ তরিকুর সাধক আপনাকে ধন্যবাদ। জি, আবদুল্লাহর বাড়ি চাপাই নবাবগঞ্জ নরসিংদী থেকে দেখতেছেন আলহামদুলিল্লাহ। জি, তো আব্বারা যখন বোর্ডের 7 জন, না আমরা আব্বাদেরকে আল্লাহ যদি বাঁচায় অফিসে উঠার আগে নিচে একবার চা খাওয়া, আব্বা কোথায় যান, আপনাদের নিজের কোনো কাজকর্ম নাই, পরের ধরনের পোদ্দারি করার এত, আপনি জানেন না ডেস্টিনি ডিস্ট্রিবিউটর 45 লক্ষ ওদের সম্পদ, আপনি জানেন না ওরা কত বাঁশমুড়া লাগাই রাখছে, ওদের কাছে অনেক ধরনের বাঁশ আছে। আগে তো আমরা গাছ বিক্রি করছি, গাছের প্যাকেজ প্রচুর চলা চলছে। ইতিমধ্যে জানেন না ডেস্টিনি ডিস্ট্রিবিউটাররা বাঁশ লাগিয়ে রাখছে, এটার মধ্যে কানাওয়ালা বাঁশ আছে, আইক্যালা বাঁশ আছে, গিরাওয়ালা বাঁশ আছে, গিরা নাইওয়ালা বাঁশ আছে, বড় বাঁশ আছে, বিভিন্ন ধরনের বাঁশ আছে। আমরা গত 13 বছর ধৈর্য ধরে এগুলা অনেকে লাগাই রাখছে। ইনশাল্লাহ নতুন বোর্ডকে
উঠার সময় একবার জিজ্ঞাসা করো, আব্বা কোথায় যান, আপনার নিজস্ব কোনো অফিস নাই, কাজকর্ম নাই, পেশা নাই, আপনি 45 লক্ষ ডিস্ট্রিবিউটারের অফিসে কি করেন আব্বা? আপনার কি এমন কোয়ালিটি আব্বা, একটু বলেন, জাতির উদ্দেশ্যে বলেন। এখন আর সোশ্যাল মিডিয়ার টিভি লাগে না। ওই যে হাসিনারে পালাই দিছে না, ছাত্ররা চাইছে কোটা একটা সরকারি চাকরি হয়ে গেছে সরকার। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। নতুন বোর্ড আব্বাদেরকে বলবো, সে ছিল ওরা সরকারি চাকরি হয়ে গেছে সরকার, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আবার বলতেছি, 24 সালে কোটা আন্দোলন, এরা চেয়েছিল সরকারি চাকরি হয়ে গেছে সরকার। এই আন্দোলন থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। নতুন বোর্ড আব্বা আপনাদেরকে বলতেছি। ও আমি আবার আব্বা বলতেছি না, এটা তো আমাদের আব্বা না, এটা তো ওদের আব্বা, প্রশান্তর বিপরীত আব্বা, অর্থাৎ প্রশান্ত বাদ হয়ে গেছে তো নতুন আব্বা। আবুল কালাম আজাদ ভাই দেখতেছেন, মমিন সদর থেকে দেখছি, ইনশাল্লাহ আপনাদের সাথে আছি, ধন্যবাদ। এবং আমরা আপনাদের বাজারে দিব, যে যেখানে আছেন রেডি থাকেন। আমরা ওনাদের নতুন আব্বাদেরকে একটু স্বাগতম জানাবো। আজকে অবশ্য গেছিলাম বোর্ড গঠনের পরে, বৈশাখীতে কোনো লক্ষণ টক্ষণ দেখি নাই। আমি ধরেন যখন বৈশাখী থেকে বাইর হই, গেছি অনেক আগে, যে সময় বাইরে হইতে 5:30, তখন দেখছি বৈশাখীর বোর্ড রুমে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যার, ওনারা বোর্ড মিটিং করতেছে। আর নতুন বোর্ডের কাউকে দেখি না আব্বাদেরকে। যাক, এই প্রশ্নে এখানে আপনাদের টেনশনে কিছু নাই। বোর্ড বৈশাখীর বোর্ড নিয়ে তবে ওদের আব্বা প্রশান্ত ভূষণ বড়ুয়া বাদ হয়ে গেছে, এটা নিশ্চিন্তে থাকেন। আবার নতুন 7 জন আব্বা আসছে, এদের ব্যাপারে আপনাদেরকে জানবো। এই গেল বৈশাখী নিয়ে, আরো বিস্তারিত জানবেন আগামী। আরো ওই যে আমিনুল্লাহ ভাই যেটা প্রশ্ন করছেন, একই এমডি 5-5 বছর, ভাই এটা তো আপনারাও মোটামুটি কোম্পানি 101 দ্বারা, এর আগে আমাদের সিইও সাহেবের দেখছি একটা লাইভ পোস্টে দিছে, কোম্পানি আইনের 101 দ্বারা, 110 দ্বারা, সরি 110 দ্বারা নিয়ে কেউ জানেন কিনা, ওখানে বলা আছে একটানা 5 বছর এমডি পোস্টে পরবর্তী নবায়ন করতে। এখন কত? হ্যাঁ, তো এখন আসেন বলেন, আপনার আমানুল্লাহ ভাই এই তাবিজের উত্তর দিচ্ছি এই ধারার। তাহলে 2012 সালে রফিকুল আমিন স্যার এমডি, তো 17 সালে 5 বছর ওভারটেক করছে। তো 18 সালে ডেস্টি 2000 লিমিটেডে বৈশাখীতে এমডি নিয়োগ দিলেন না কেন আব্বা আমিনুল্লাহ সাহেব? ওকে, এখন আসেন 2022 সালে যখন কোম্পানি ম্যাটার 173 2022 বোর্ড গঠন হইয়া শুরু হয়েছে, সাথে সাথে আপনার কেন এমডি নিয়োগ দিলেন না? সেটা না দিয়া শামসুল হক ভূঁইয়া সাহেবের সিইও দিছেন, চিফ এক্সিকিউটিভ অফিসার। এখন আবার এখন আবার 170 প্রশান্ত ভূষণ ডিস্ট্রিক্ট ব্যবসা চালু করার জন্য কি নিয়োগ দিছে? সিওও, চিফ এক্সিকিউটিভ অফিসার নিয়োগ দিছে। এমডি না নিয়োগ দিব? জি, খবর আছে। কেন এমডি নিয়োগ দিতে পারতেছে না? বৈশাখীর চেয়ারম্যানে তো ছিল প্রশান্ত ভূষণ বড়ুয়া, তো বৈশাখীতে এমডি কেন নিয়োগ দেয় নাই? হ্যাঁ, কাগজপত্র অল ইন অল বৈশাখী রফিকুল আমিন স্যার কাগজপত্র বুঝেন, এই সিক্রেটগুলো আব্বারা বলে না। ওখানে আজীবন রফিকুল আমিন স্যার দায়িত্বে থাকবে। আর এখানে দেশটিতে যে এমডি রফিকুল আমিন স্যার, বর্তমানে বয় তো কেউ এমডি পোস্ট নিতে রাজি হয় না। তো 2000-এর এখন জেনারে সিইও দিচ্ছে, তো উনি এমডি পোস্টে না নিব। তাহলে আপনারা বলছেন 5 বছর থাকা যায় না, প্রথম 5 বছর পরে এখন ওই যে আমাদের নোয়াখালী ভাষা কথা আছে, রান্না করা ভাতও থাকে না, খাই ফেলায়। অবিবাহিত মেয়ে থাকলে বিবাহের প্রস্তাব আসবেই, চেয়ার খালি থাকলে কেউ না কেউ বসবেই। এখন 5 বছর পরে এমডি চেয়ার খালি হয়, এটা কোম্পানি আইন। আবার সাইডে
ওনাকে নিয়োগ দিতে পারে, নতুন কাউকে নিয়োগ দিতে পারে। তাহলে নতুন কেন নিয়োগ দেওয়া হইল না ভাইয়া? দুইটা কারণ আমার দৃষ্টিতে। এক, এই পোস্টের যোগ্য কেউ নাই। দুই, এই পোস্ট ভয়ে কেউ নিতে চায় না, এটাই সত্য। সুতরাং হ্যাঁ, 35(2) মোহাম্মদ আমানুল্লাহ ভাই 35(2). হ্যাঁ, এটা আসলে আপনি তো আইন পেশার লোক না। হ্যাঁ, এটা প্রশ্নটা গতকালকে রবিলান চলে। এটা আসলে ফৌজদারি কার্যবিধির 35(2). এখানে বলি আপনাকে, অর্থাৎ এটা হলো আইনের একটা সেকশন। আপনি যেটা প্রশ্ন করতে চাচ্ছেন, যেটা হলো এখন এই ব্যাপারে আমি আপনাদেরকে বলতেছি, আইনের ব্যাখ্যা আসেন। এই যে যখন কোনো আসামি যদি অ্যারেস্ট হয়, ইউনুস ভাই, মোক্তার হোসেন ভাই, ইউনুস ভাই বাস রেডি আছে ইনশাল্লাহ, শুধু জানাইয়েন কখন নিয়ে আসতে হবে। হ্যাঁ ইনশাল্লাহ, দারুণ মোক্তার ভাই, দারুণ। হ্যাঁ, বাসটা রাখেন। তবে আমার মনে হয় দিতে হবে না, কারণ আজকের পোস্টে তো দেখছি দুইটা জিনিস গোপন করে গেছে মোক্তার ভাই। আপনি বাস রেডি রাখেন, কাজে লাগবে ইনশাল্লাহ। আমিও রেডি রাখছি, আমরা অনেকেই রেডি রাখছি। প্রথমে গিরাজ আছে, হ্যাঁ ইনশাল্লাহ। আজকের পোস্টটাই বুঝছি, এক হইলো ওনাদের আব্বা প্রশান্ত ভূষণ বড়ুয়া আউট হয়েছে, সেটা বলে নাই। শুধু বলছে বৈশাখী বোর্ড গঠন হয়েছে, নতুন 3 জনরে দিছে। আবার নতুন যে 7 জন আব্বারে ওনারা নতুন বাবা জন্ম পরিচয় পাল্টা আলাইছে, যে আমরা এখন এদেরকে বাপ ডাকবো না, এদেরকে বাপ ডাকবো, এই বাবাদেরকে দেন। ওই 7 জনের নাম বলে নাই। আবার দমক দিন ওই 7 জনরা আমার এই ভিডিওটা একটু শুনাইয়েন, কেউ না কেউ তো আমার এই ভিডিও শুনবেন। ওই 7 জন আব্বাদেরকে ভিডিও শুনাইয়েন, যে ওদেরকে বলবেন জন্ম মৃত্যু বিয়ে 3টা আল্লাহর হাতে, কিচ্ছু করতে পারবেন না। মৃত্যু যেদিন আপনাদের 7 জনকে দেখে নেওয়া হবে ইনশাল্লাহ। কেন ডেস্টিনিতে অ্যান্সার দেওয়া হবে। যাক, অন্যদিকে যাচ্ছি না। তো 35-এর ক যেটা বলছিলাম ভাই, 35-এর ক হলো, অর্থাৎ ধরেন কেউ যদি অ্যারেস্ট হয় জেলখানায়, তো মামলার রায়ের আগে কিন্তু, কোনো মামলার রায়ের আগে যদি উনি জেল খাটে, তাহলে ধরেন 12 মাসে 12 মাস, অর্থাৎ ধরেন একটা মামলার রায় হয় না, উনি জেলে আছে। মনে করেন উদাহরণ হিসেবে বলি, যেমন আমাদের রফিকুল আমিন সাহেবদের এই মামলার সর্বোচ্চ সাজা 12 বছর, কিন্তু ওনাদের 12 বছর 3 মাস 5 দিন, তাই 3 মাস 5 দিন বেশি হয়ে গেছে। এখন আসেন, অর্থাৎ কোনো মামলার রায় দেওয়ার আগে যেটা হয় সেটা হলো 12 মাসে 12 মাসে হিসাব হয়। আর যখন কোনো একটা মামলার রায় দেয়, এরপরে সাজা শুরু হয়, তখন প্রতি 9 মাস অন্তরে বছর হিসাব করা হয়। অর্থাৎ এটা রায়ের পরে, রায়ের আগে 12 মাসে 12 মাস। আচ্ছা, এটা আইনের ব্যাখ্যা একদিন বলবো। আচ্ছা, আবার ফৌজদারি কার্যবিধি 35-এর 2 ধারা, ওখানে ওইটা বলা আছে, আমি যদি, অর্থাৎ কোনো আসামিকে যদি তার নির্ধারিত দণ্ডের বেশি জেল খাটানো হয়, তাহলে তার যদি ওই মামলায় কোনো জরিমানা থাকে, অর্থদণ্ড থাকে, আলিক সেন্টারের গং মুক্ত চাই। আব্দুল কাদের ভাই, আলিক সেন্টার, আব্দুল কাদের ভাই যেটা বলছেন, হ্যাঁ আপনি এটা, আলিক সেন্টার গং, আলিক সেন্টার মুক্ত না, অর্থাৎ আলিক সেন্টারের ডেস্টিনি বিরোধী মুক্ত। অর্থাৎ আলিক সেন্টার তো আলিক সেন্টারের জায়গায় থাকবে, ওখানে বসে ডেস্টিনি চালু হবে। আজকে আমাদের মোহাম্মদ হোসাইন স্যার, ও আপনাদেরকে আসল কথাই তো বলি না, ওইটাও বলবো ইনশাল্লাহ। তো যেটা আগে বলি, ওই যে 35-এর 2, এটা উত্তর দিয়ে যাচ্ছে, আমার নির্ধারিত লাইভের টাইম শেষ। অর্থাৎ ফৌজদারি কাজে 35-এর ধারাতে ক্ষয় আছে, কোনো আসামিকে যদি তার নির্ধারিত দণ্ডের চাইতে বেশি জেল খাটানো হয়, তাহলে তার ওই মামলা যদি রায় দেওয়ার পরে কোনো জরিমানা অর্থদণ্ড করা হয়, সেটা অটোমেটিক মাফ হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই মামলা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যারকে যেহেতু 3 মাস 5 দিন বেশি জেল খাটাইছে, ওই যে ওনাদেরকে যে অর্থদণ্ড করছে মামলা, এটা অটোমেটিক ওনারা মাপ পাই যাবে। এটাই। আবার কেউ বলবেন না আমি এটা বানাই বলছি, আপনারা ফৌজদারি কার্যবিধি 35-এর 2 তা লেখেন।
যেটা যেহেতু আমার সামনে, যেহেতু প্রশ্নটা করছেন, আমি বইটা উত্তরটা দিয়ে দিচ্ছি। ফৌজদারি কার্যবিধির 35-2, যে আমার সামনে এই যে ফৌজদারি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি আইনে বলি যে 35-2, একদম দেখি দেখি বলি, ওকালতিতে অবশ্য দেখি দেখি বললে সমস্যা হয় না, কারণ কত মুখস্থ করব। ফৌজদারি কার্যবিধি 35-এর ক, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকিলে সেই ক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ বাদ দিতে হবে। এক, কেবলমাত্র মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধের ক্ষেত্র ব্যতীত যেই ক্ষেত্রে কোনো আদালত একটা অভিযুক্তকে কোনো অপরাধে অপরাধী হিসেবে গণ্য করিয়া থাকেন এবং এইরূপ অপরাধীকে দোষী সাব্যস্ত করিয়া বিনাশ্রম বা সশ্রম যে কোনো মেয়াদে কারাদণ্ড প্রদান করে থাকেন, সেই ক্ষেত্রে উক্ত আদালতে এই অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে ইত্যবসরে যে মোট মেয়াদ জেল হাজতে থাকিবে ওই মেয়াদ প্রদত্ত কারাদণ্ডের মেয়াদ হইতে বাদ দিবেন। অর্থাৎ ইতিমধ্যে যদি জেল খাটিয়ে থাকেন, রায় দিলে ওইটা বাদ দিবেন। তাহলে আমাদের এই মানি লন্ডারিং মামলার সর্বোচ্চ সাজা ছিল 12 বছর। তো আমাদের রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যার তো 12 বছর 3 মাস 5 দিন হয়ে গেছে, তাই ওনাদেরকে 15 জানুয়ারি যেদিন রায় দিছে ওদিনে ছেড়ে দিছে। এবার আসুন 35-এর ক, উপধারা 2, 1, উপরে উল্লেখিত প্রদত্ত দণ্ডাদেশের পূর্বে যদি জেল হাজতে যেই মোট মেয়াদে অপরাধীকে দণ্ডিত করা হইয়াছে তদপেক্ষা অধিক হইয়া থাকে, তা হইলে অভিযুক্ত ব্যক্তি প্রদত্ত কারাদণ্ড ভোগ করিয়াছে বলিয়া গণ্য হবে এবং জেল হাজতে থাকিলে তাহাকে তৎক্ষণাৎ মুক্তি দিতে হবে। তাহাকে তৎক্ষণাৎ মুক্তি দিতে হবে যদি না অন্য কোনো অপরাধে তাহাকে আটক রাখিয়ার প্রয়োজন হইয়া থাকে। এবং অভিযুক্ত ব্যক্তির উক্ত কারাদণ্ড ছাড়াও যদি কোনো জরিমানা পরিশোধ করিবার দণ্ডিত করা হইয়া থাকে, তাহলে উক্ত অর্থদণ্ড জরিমানা মওকুফ হইয়া যাইবে। আবার বলতে একটু শুনেন, উপধারা 2, 35-এর উপধারা 2, 1 উল্লেখিত প্রদত্ত দণ্ডাদেশের পূর্বে যদি জেল হাজতে যদি মোট মেয়াদের অপরাধীকে দণ্ডিত করা হইয়াছে তদপেক্ষা অধিক হইয়া থাকে, তাহলে অভিযুক্ত ব্যক্তিকে প্রদত্ত কারাদণ্ড ভোগ করিয়াছে বলিয়া গণ্য হবে এবং জেল হাজতে থাকিলে তাহাকে তৎক্ষণাৎ মুক্তি দিতে হবে যদি অন্য কোনো। অর্থাৎ এই আদালত, এই সরকার, আওয়ামী লীগ সরকার, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যারের প্রতি কোনো করুণা করে নাই, কোনো দয়া দেখায় নাই। ওনারা ওনাদের সর্বোচ্চ সাজার বেশি খেটে ফেলছে, যার কারণে আইন অনুযায়ী তৎক্ষণাৎ মুক্তি দিতে বাধ্য হয়েছে। কোনো অনুগ্রহ করে নাই আমাদেরকে এবং অনুগ্রহ করতেছে না, কারণ আমাদের শত্রুপক্ষ যে আমরা খালি বাবা পাল্টাই, যে কিছু বাবা আছে যে যেগুলার 100 টাকা 500 টাকা হাজিরা দিয়ে বড় করছে, আজকে এগুলা বড্ডা নতুন বাবা, অরিজিনাল বাবা বাদ দিয়ে পুরান বাবা, নতুন বাবা খোঁজে। এদের জন্মের সমস্যা আছে। যাক, অন্য বলতেছে আছে না, অন্য কোনো অপরাধে তাহাকে 18 বছর অভিযুক্ত এবং এবং অভিযুক্ত ব্যক্তিকে উক্ত কারাদণ্ড ছাড়াও যদি কোনো জরিমানা পরিশোধ করিবার দণ্ডিত করা হইয়া থাকে, তা হইলে উক্ত অর্থদণ্ড জরিমানা মওকুফ হইয়া যাইবে। মওকুফ হইয়া যাইবে। তার মানে যারা স্বপ্ন দেখতেছে রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যারের শেয়ার বাজেয়াপ্ত করা হয়েছে, রায় দিছে, দণ্ড করছে, এত টাকা দিতে হবে, আপনারা নাকে তেল দিয়া ঘুমান। ওনাদেরকে বেশি জেল খাটাইছে, যাবতীয় জরিমানা মাফ, কিচ্ছু দিতে হবে না ইনশাল্লাহ। এটা আমার কথা না, এটা আইনের কথা। এটা হইলো আইনের কথা, আরো বিস্তারিত বলবো। তাহলে যাক, ধন্যবাদ। আজকে আরো অনেকে অনেক প্রশ্ন করছেন,
আমি জানি আমিন ভাই জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ। আমানুল্লাহ ভাই, হ্যাঁ। ডক্টর মোহাম্মদ রহিম স্যার, মোহাম্মদ হোসেন স্যার, হ্যাঁ। ও এবার আসেন। ওই যে আলিশানটা কম, এরা অডিট করি নাকি ল্যাংটা করবে, জামা কাপড় খুললে ফেলাইবে, জানেননি কত কিছু কইছে না। এগুলো তো আমি তো ইতিমধ্যে একটা বোর্ডে বলছি, অডিট পাস করতে গেলে বোর্ডে পাস করাইতে দেবো, 11টা বোর্ড পাস করাইতে। সেকেন্ড কিন্তু আজকে আলিশ সেন্টারে লিফটের 11তে আমাদের আলাজ মোহাম্মদ হোসেন স্যার অফিস করছে, ওখানে টি প্লান্টেশন প্রফেসর মঈন সাহেবকে পাইছি, উনিও ছিল। আবার ইকবাল কাদরি সাহেব ছিল। তো ওখানে আমাদের হোসেন স্যারের উপস্থিতিতে যারা আলিশাটা অডিট করে, ওই অডিট টিমকে প্রশ্ন করা হয়েছিল কবে থেকে অডিট করতেছেন। তো ওরা বলছে 12 সাল থেকে অডিট করতেছে। আবার নাকি কাগজপত্র ঠিক মতো দিতে পারে না, এই জন্য অডিট ঠিক মতো করতে পারে না। এটা হলো আজকে লাইভ। এবার আসেন, ওই যে আমি বলছিলাম যে ইতিমধ্যে ওই যে প্রশান্ত কইছে না, অডিট কইরা ফরেন্সিক অডিট কইরা ল্যাংটা করবে। আমি আরেকটা লাইভে চ্যালেঞ্জ দিয়েছিলাম, পিছনে যে আমার লাইভটা দেখেন, আমি চ্যালেঞ্জ করে বলবো 2011 সালের 30শে জুন পর্যন্ত ডেস্টিনি যাবতীয় অডিট কমপ্লিট। জুলাই 2011 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে 2012 সালের জুন 30 পর্যন্ত অডিট করতে হবে। তার মানে রফিকুল আমিন স্যার ইনাদেরকে মাত্র 9 মাসের হিসাব, কয় মাসের? তো তখন তো অর্থাৎ ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যারের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ করার সুযোগ নাই, নাই নাই নাই, সব চাপাবাজ। আর একটু দোয়া করেন, 173 ডেস্টিনি 2000 লিমিটেডের বোর্ডে শুনানি হলে প্রশান্তর অধ্যায় ক্লোজ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন পোস্ট পদবিও চলে যাবে। আর বললাম না, একটু ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি। এমন অনেক কিছু ঘটবে যা কেউ ভাবেনি আগে। আমাদের হোসেন স্যার নিয়মিত অফিস করতেছে, আজকেও আলিশে উঠছে, তারপরে কোভাইডিবে গেছে, পরে বৈশাখী দিয়েছে ইনশাল্লাহ। হুসাইন স্যার আমাদেরকে নেতৃত্ব দিবে। রফিকুল আমিন স্যার পজিটিভ অ্যাটিটিউডের লোক, অসুবিধা নাই। আর হুসাইন স্যার, এই দুইজন সম্মিলিত কি করে একটু ওয়েট অ্যান্ড সি। সবার উদ্দেশ্যে বলছি, বিপক্ষ লোক এমন অনেক কিছু দেখবেন যা দেখেননি আগে, এমন অনেক কিছু ঘটবে যা ভাবেননি আগে। আইন পেশায় থাকার কারণে সব ফ্রিলি বলতে হইতেছি না। তো সুতরাং দিলীপ চন্দ্র ভৌমিক দাদা, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ থেকে দেখতেছেন। মনিরা সুলতানা ম্যাডাম দেখতেছেন, ধন্যবাদ আপনাকে। শহীদুল ইসলাম ভাই, হ্যাঁ, শুনানি কবে জানতে পারবেন ইনশাল্লাহ। তো যাক, ধন্যবাদ যারা লাইভ দেখছেন সবাইকে ধন্যবাদ। যারা লাইভ কমেন্ট শেয়ার করেছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। যারা পরবর্তীতে লাইভ শেয়ার দেখবেন তাদেরকেও ধন্যবাদ। কমেন্টস করবেন, আপনাদের উৎসাহিত আগে যাচ্ছে ইনশাল্লাহ। আবার দেখা হবে ইনশাল্লাহ, সুস্থ থাকলে। আগামী মঙ্গলবার সন্ধ্যা 7:30 থেকে 8:30 একটানা ইনফরমেশন যুক্ত লাইভ, এবং প্রতি মঙ্গলবার বুধবার 7:30 থেকে 8:30 প্রশ্ন উত্তর পর্ব। আজকে অনেকেরই অনেক প্রশ্ন উত্তর। রাসেল আহমেদ ভাই, আশরাফুল আমিন কবে শেষ হবে? সময়ের ব্যাপার মাত্র ইনশাল্লাহ, দোয়া করেন। মোহাম্মদ তরিকুল ইসলাম ভাই, রফিকুল আমিন স্যার কবে সার্ভার খুলবে? চালু ইনশাল্লাহ, ডিক্লেয়ার দেওয়ার মধ্যে এটা। হ্যাঁ, রফিকুল আমিন স্যার এখন প্রত্যেক মঙ্গলবারে লাইভ কোশ্চেন উঠছেন, তাই আপনারা ওই প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন। গতকালকে দিছিল স্যারের কারণে, তো আমি 9টার লাইভ নিয়ে আসছি 7:30। আজকেও আবার 9টা থেকে আমাদের একটা লাইভ কোশ্চেন পর্ব আছে, অর্থাৎ সপ্তাহে 3 দিন এখন পিএইচডি ফোরামের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে, ওইখানে আপনারা জেনে নেবেন। তো আজকে আর দীর্ঘ করবো না, আবার 9টা বাজে আমাদের লাইভ কোশ্চেন পর্ব আছে, যার কারণে আমি 7:30 থেকে লাইভ করছি ইনশাল্লাহ। আর কোনো কোশ্চেন জানতে চাইলে আপনারা আমার ইনবক্সে লিখবেন, মোবাইল নাম্বারে কল দিবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে আগামী সপ্তাহে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। আমরা একসাথে আমাদের ডেস্টিনি গঠন করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।